আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে বরিশাল বোর্ড 2024-এ আসা প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে একটা অবতল দর্পণ দেওয়া আছে। ও হচ্ছে বক্রতার কেন্দ্র এবং পি হচ্ছে মেরুবিন্দু। এই বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার দেওয়া আছে। এক্সওয়াই একটা বস্তুকে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী কোনো একটা স্থানে স্থাপন করা হয়েছে এবং এই ওয়াই থেকে পি এর যে দূরত্ব অর্থাৎ দর্পণ হতে বস্তুর দূরত্ব 8 সেন্টিমিটার দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব হচ্ছে কোনো আলোক উৎস হতে আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু হতে আসছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে আমি বলবো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। খ নম্বর প্রশ্ন হচ্ছে আর্দ্রতা ও শব্দের বেগ এর মধ্যে সম্পর্কটা কীরকম সেটা দেখো। যে যদি আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায় কেন? কারণ আমরা জানি বায়ুর ক্ষেত্রে যে বেগ, বায়ুর বেগ হচ্ছে বায়ু মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব যত বৃদ্ধি পাবে বেগ তত হ্রাস পাবে। বায়ু মাধ্যমের ঘনত্ব যত বাড়বে বেগ তত কী হবে? কমবে, বেগ তত কমবে। এটা হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে বেগের সূত্র। এখন কথা হচ্ছে যে দেখো, আবার আমরা জানি রো ইজ ইকুয়াল m/v, ঠিক আছে? অর্থাৎ একক আয়তনে যে ভর সেটা হচ্ছে কি? ঘনত্ব। এখন আমরা দুইটা আয়তন বিবেচনা করি, খেয়াল করো, এইটা একটা, এইটা একটা। মনে করো এই দুইটা সমান আয়তনের অংশ। এখানে বায়ুকণা আছে, এগুলো হচ্ছে বায়ুকণা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি কণা বলো তো? বায়ুকণা। এখন এই যে বায়ুকণাগুলো আছে এখানে কোনো জলীয় কণা নেই, অর্থাৎ শুষ্ক বায়ু, এখানে কোনো জলীয় কণা নেই। এবং এইখানে জলীয় কণা আছে। মনে করো বায়ুটা কি হয়ে গেল? আর্দ্র হয়ে গেল, তার মানে এখানে কি জলীয় কণা প্রবেশ করবে। তো এগুলো মনে করো জলীয় কণা, খেয়াল করো, এগুলো হচ্ছে জলীয় কণা। এই যে এগুলো হচ্ছে জলীয় কণা, তাহলে এখানে কিছু পরিমাণ জলীয় কণা ঢুকে গেল, খেয়াল করো। তাহলে যদি কিছু পরিমাণ জলীয় কণা এখানে ঢুকে যায়, এই ক্ষেত্রে এই দুইটা আয়তন যদি আমরা কল্পনা করি, এটা ভি, এটাও ভি। এখন বায়ু বিবেচনা করো, শুধু বায়ু কণা এবং জলীয় কণা কিন্তু এক কণা না। জলীয় কণা আমরা বিবেচনা করব না, শুধুমাত্র বায়ু কণা বিবেচনা করব, কারণ আমরা শুধু বায়ুর ঘনত্ব বের করতেছি। তাহলে এই যে ভরটা নেব, শুধুমাত্র বায়ুর ভর নেব, এখানে জলীয় কণার ভর কিন্তু অ্যাড করা যাবে না। তাহলে দেখো, এইটা এবং এটার আয়তন সমান, এটা হচ্ছে শুষ্ক বায়ু, আর এই বায়ুতে কিছু পরিমাণ জলীয় কণা মিক্স আছে। এই যে এগুলো হচ্ছে জলীয় কণা, এগুলো হচ্ছে জলীয় কণা। তো এই নির্দিষ্ট আয়তনের মধ্যে খেয়াল করো তো, এইখানে বায়ুর কণা বেশি নাকি এখানে বায়ুর কণা বেশি? সেম আয়তন, এইটা যে আয়তন এটাও সেই আয়তন, একই আয়তনের মধ্যে এখানে বায়ুকণা বেশি নাকি এখানে বায়ুকণা বেশি? আমি কিন্তু বায়ুকণার কথা বলছি, জলীয় কণার কথা না। অবশ্যই বায়ুকণা এখানে বেশি। তাহলে এইখানে যেহেতু বায়ুকণা বেশি, তাহলে এইখানে নিশ্চয়ই বায়ুর ভরটাও বেশি। শুধু বায়ুর ভর বিবেচনা করবা, জলীয় কণা না। এখানে নিশ্চয়ই বায়ুর ভরটা বেশি, কেন? কারণ এখানে জলীয় কণা বেশি। তাহলে যে আয়তন তো সমান, খেয়াল করো, তাহলে আয়তন যদি সমান হয় তাহলে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, মনে করো এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। কার ভর? বায়ুর ভর। তাহলে দেখো, এখানে বায়ুর কণা বেশি এই আয়তনে, তার মানে এখানে বায়ুর ভর বেশি, আর যেখানে ভর বেশি আয়তন সমান সেটার ঘনত্বটাও কি? বেশি। এইখানে বায়ুর ভর কি? দেখো, কিছু পরিমাণ কণার জায়গাগুলোকে জলীয় কণা দখল করে নিচ্ছে না, তাহলে ওই কণাগুলো বাইরে বের হয়ে যাবে অথবা আরেকটা আয়তনে অবস্থান করবে, ঠিক আছে? তো এই একক আয়তনের মধ্যে দেখো বায়ুর কণার পরিমাণ কিন্তু কমে গেল। তাহলে যেহেতু কমে যাচ্ছে, তাহলে m2টা কি? ছোট হয়ে গেল। ভর কমে গেল একক আয়তনে, ভর কমে গেলে ঘনত্বটা কি হয়ে গেল? ঘনত্বটাও হ্রাস পেল। আর ঘনত্ব যেহেতু কমতেছে আর এই ঘনত্বটা যেহেতু বেগের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে ঘনত্ব যখন কমবে এই বেগটা বাড়বে, আর ঘনত্ব বাড়লে বেগ কমতো। আর যেহেতু ঘনত্ব আমার কমতেছে, বায়ুর ঘনত্বটা অ্যাকচুয়ালি কী হতেছে? কমতেছে। যেহেতু কমতেছে, তার মানে অবশ্যই বেগটা কী পাবে? বৃদ্ধি পাবে। এই কারণে যখন আমি আর্দ্র বায়ু নেব, জলীয় কণা যোগ করব বায়ুতে, তখন শব্দের বেগ কী পাবে? বৃদ্ধি পাবে। কেন? কারণ যখন আর্দ্রতা প্রবেশ করবে, এখানে জলীয় কণা প্রবেশ করবে, তখন ঘনত্বটা কমে যাবে বায়ুর, এই কারণে বেগটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা গ নম্বর সলিউশন করব। দেখো গ নম্বর কী বলছে। গ নম্বর বলছে যে উদ্দীপকে লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। আচ্ছা, লক্ষ্যবস্তুর বিবর্ধন বা ম্যাগনিফিকেশন নির্ণয় করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে, প্রথমে আমি সূত্রটা লিখে ফেলবো। আর আমরা জানি ম্যাগনিফিকেশন সমান উপরে হচ্ছে বিম্ব, নিচে হচ্ছে কি? বস্তু। অর্থাৎ বিম্বের যদি
বিম্বের যদি উপরে দৈর্ঘ্য ইউজ করো, বস্তুর দৈর্ঘ্য, বিম্বের ক্ষেত্রে দূরত্ব, বস্তুর ক্ষেত্রেও দূরত্ব, বিম্বের ক্ষেত্রে ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রেও ক্ষেত্রফল, মানে বিম্ব ডিভাইডেড বস্তু, এই রেশিওটা হচ্ছে কি ম্যাগনিফিকেশন। এখন আমি দেখতে পারতেছি ওয়াইপি, এই যে ওয়াই থেকে পি পর্যন্ত, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বস্তুর দূরত্ব দর্পণ থেকে। ইউ এর মান, ইউ এর মানটা দেওয়া আছে। আচ্ছা, ইউ ইজ ইকুয়াল কত, ইউ দেওয়া আছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ইউ এর মানটা আমি বসাই ফেললাম 8, বসেছি। এখন লাগে কি, লাগে হচ্ছে ভি এর মান। ভি মানে কি, ভি মানে হচ্ছে ইমেজ বা প্রতিবিম্বের ডিস্টেন্স। তাহলে প্রতিবিম্বের ডিস্টেন্সটাকে কি বলি আমরা, ভি দ্বারা প্রকাশ করি। তাহলে সেই মানটা নির্ণয় করি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। এটা আমরা জানি, এটা আমরা জানি। এখন দেখো এখান থেকে যেটা করব, ভি এর মান যেহেতু বের করবো, 1/v কে আলাদা রাখি, এদিকে হচ্ছে 1/f, 1/uটাকে এপাশে বিয়োগ করে দাও 1/u। তাহলে 1/f, এফ এর মান কত, ফোকাস। দেখো এই পুরোটা 12 সেন্টিমিটার, তাহলে বক্রতার কেন্দ্র থেকে যে দর্পণ এটা যদি 12 সেন্টিমিটার হয়, তার মানে এটা কি বক্রতার ব্যাসার্ধ। আর এই বক্রতার ব্যাসার্ধকে যদি 2 দ্বারা আমি ভাগ করি তাহলে পাবো ফোকাস, তাহলে পাবো কি ফোকাস, এফ এর মান। তাহলে এই 12কে 2 দ্বারা ভাগ করে আমি পাইলাম হচ্ছে 6, ফোকাসের মান 6 মাইনাস 1/u। 1/u এর মান কত, ইউ হচ্ছে 8। এখন এখানে একটা কথা হচ্ছে যে স্যার আপনি যে ফোকাস লিখলেন 6, এটা তো অনেক সময় পজিটিভ হয়, অনেক সময় নেগেটিভ হয়, তাহলে আমরা এখানে কি বসাবো, এটা কি দর্পণ, অবতল দর্পণ, ফোকাস সবসময় পজিটিভ, অবতল দর্পণের ফোকাস পজিটিভ, এই কারণে আমি +6 লিখছি এখানে। হ্যাঁ, তাহলে এখান থেকে আসতেছে 1/v ইজ ইকুয়াল, এখানে আসে হচ্ছে 24 4 মাইনাস 3 1/24, ভি ইজ ইকুয়াল কত 24, ভি ইজ ইকুয়াল 24 কি বলো তো সেন্টিমিটার। অর্থাৎ 24 সেন্টিমিটার দূরে কি তৈরি হবে, 24 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হবে। এখন দেখো ভি এর মান আমি পেয়ে গেছি, তো ভি এর মানটা এখানে বসাই দাও, তাহলে মানটা আসতেছে কত 3। তাহলে বিবর্তন বের হয়ে গেল, বিবর্তন হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে আমাদের গ নম্বর। এখন আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো ঘ নম্বর বলছে যে লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব, রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। আচ্ছা, রশ্মিচিত্র যে আঁকবো, এখন এটা হাতে আঁকলে তো এলোমেলো হতে পারে, কি পাওয়া যায় আশেপাশে, কি আছে কি আছে কি আছে, হ্যাঁ আছে, একটা প্লেট আছে, তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে। দেখো আর কিছু পাইলাম না, পাইছি একটা প্লেট। চিত্র যেহেতু সুন্দর করতে হবে, এই যে দেখো, এখন আমি সেন্টারটা কোথায় হতে পারে, সেন্টারটা হতে পারে এইখানে। অর্থাৎ কেন আমি এটা করতেছি, চিত্রটা নিখুঁত পাওয়ার জন্য আমাদের এই সার্কেলটা ঠিকঠাক হওয়া জরুরি, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিলাম কেন্দ্রটা এইখানে আছে, এইখানে, ঠিক আছে। এখন দেখো এটা ছিল কি, বাইরের দিকে কি করা ছিল বলো তো, প্যারা লাগানো ছিল এইদিকে, ঠিক আছে, এটা একটা অবতল দর্পণ। এখন এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে ফোকাস কোথায় হবে, বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর ঠিক মাঝখানে কি হবে, একটা ফোকাস হবে, এটা ফোকাস, ঠিক আছে। লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে, তো আমি যেটা করব, আমি ফোকাসে একটা বস্তু নিয়ে নিই। মনে করো ফোকাসে একটা বস্তু স্থাপন করলাম, এই যে এখানে ফোকাসে একটা বস্তু স্থাপন করলাম, এই বস্তুটাকে স্থাপন করলাম কোথায়, ফোকাসে। এখন আমরা এইটার ইমেজটা দেখব কোথায় হয়। দেখো ফোকাসে একটা বস্তু রাখলাম, ফোকাসে রাখার পর আমি যেটা করব, প্রতিফলনের নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কোন দিক দিয়ে যায় বলো, প্রতিফলিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত হলো, সেটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। ওকে, আরেকটা রশ্মি আপতিত হবে বক্রতার কেন্দ্র বরাবর, তার মানে কি এই বরাবর আপতিত হবে। এই যে দেখো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো প্রথমে, মানে পড়বে রশ্মিটা, এই যে আপতিত হলো, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়েই যাবে, ঠিক আছে। এটা প্রতিফলিত হলো। এখন আমাকে বলো, এই রশ্মি দুইটা মানে প্রতিফলিত রশ্মি দুইটা যদি মিলিত হয় কোনো বিন্দুতে, সেখান থেকেই তো আমি ইমেজ পাবো। তো এই রশ্মি দুইটা সমান্তরাল না, দেখো তো পরস্পরের প্যারালাল, তাহলে এই রশ্মিগুলো কি মিলিত হবে,
না, এই রশ্মিগুলো মিলিত হবে না। কেন হবে না? কারণ সমান্তরাল রশ্মিগুলো কি মিলিত হবে? যত দূরে যাক তারা চলতে চলতে কখনোই মিলিত হবে না। ঠিক আছে, এখন এই দিকে মিলিত হলো না, এটা বোঝা যাচ্ছে। পিছনের দিক দিয়ে যদি বর্ধিত করি, তাহলে সমান্তরাল রশ্মিকে যদি তুমি পিছনের দিক থেকেও বর্ধিত করো, তারপরও কি হবে বলো তো? তারপরও মিলিত হবে না, মানে মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। এই তো, ঠিক আছে। এখন দেখো এই দিকেও কি রশ্মিগুলো মিলিত হচ্ছে? কোথাও না, হচ্ছে না। তার মানে বাস্তব দিকেও কোথাও মিলিত হচ্ছে না, অবাস্তব দিকেও কোথাও মিলিত হচ্ছে না। কিন্তু আমাকে তো প্রশ্ন করছে যে বিম্ব গঠন সম্ভব বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের, এটা বলছে। হ্যাঁ, আমরা কল্পনা করে নিই, দেখো অসীমে গিয়ে তারা মিলিত হবে। অসীমের মান কত জানি না। তার মানে অসীম দূরত্বে গিয়ে তারা বাস্তবে মিলিত হবে, অসীম দূরত্বে গিয়ে। এবং এই যে রশ্মি দুটোকে পিছনের দিকে বর্ধিত করছি, এটা মনে করে নিলাম যে তারা অসীম থেকে, মানে অসীমে তারা মিলিত হচ্ছিল, সেখান থেকে তাদেরকে আসছে বলে মনে হচ্ছে যে এই রশ্মি দুটো আসলে অসীম থেকে আসতেছে। তাহলে তারা পিছনের দিকেও অসীম থেকে আসতেছে বলে মনে হচ্ছে। আবার এই রশ্মি দুটা বাস্তবে যেহেতু প্যারালাল, মিলিত হচ্ছে না, তার মানে তারা আসলে অসীমে গিয়ে কি হবে? পরস্পরের সাথে মিলিত হবে। তার মানে যদি বস্তুটাকে ফোকাসে রাখি, অবতল দর্পণে যদি ফোকাসে বস্তুটাকে রাখি, তাহলে একই সাথে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্ব পাবো। বোঝা যাচ্ছে? বলো, বুঝছো কিনা?